একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে, রাজনৈতিক শক্তিগুলি করবে কার্যকর সংস্কার, বলেছেন ডক্টর ইউনূস। দ্রুত সংস্কারের পর সংসদ নির্বাচন, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে প্রত্যাশার কথা জানালেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার আমলের প্রথম ডিসি সম্মেলন আগামীকাল, দেওয়া হবে 24 চেতনায় প্রশাসন পরিচালনার গুরুত্বপূর্ণ নির্দেশনা। ভারত থেকে শেখ হাসিনার উস্কানি, ঢাকা দিল্লি সম্পর্কে প্রতিবন্ধকতা, মন্তব্য বিশ্লেষকদের, ঢাকাকে আরো কৌশলী হওয়ার পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ সার্থক করতে সুশৃঙ্খল দেশ গড়তে চান, তা শুরু হলো ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপের মাধ্যমে। একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, তা থেকে বেরিয়ে অন্য রূপে চলার চেষ্টা চলছে। এতে মিলছে দেশি বিদেশি সমর্থন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতীয় নির্বাচন আগে কতটুকু সংস্কার চায় রাজনৈতিক দলগুলো, তা নিয়ে আলোচনা করতে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল 3টায় রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। বিএনপি, জামাত, জাতীয় পার্টি জাফর, এলডিপি, নাগরিক ঐক্য এবং কয়েকটি ইসলামী দল সহ 26টি রাজনৈতিক দলের 100 জনের মতো এই বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করছেন। তাদের আত্মত্যাগের প্রতি কেউ যেন অসম্মান না জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের আইনগুলোকে তামাশায় পরিণত করা হয়েছিল। আইন বলে কিছু ছিল না, নিয়ম বলে কিছু ছিল না। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা করতে পেরেছেন, সেটা ওনারা তুলে ধরেছেন। এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদের কি প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে আজকে। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, নতুন বাংলাদেশের যাত্রায় আন্তর্জাতিক সমর্থনও রয়েছে। যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল, তাদেরকেও শক্তভাবে মোকাবেলা করা গেছে। কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক, প্রতিদিন তাদের জন্য মূল্যবান দিন। দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, সে গল্প টিকে পারতেছে, শেষ মেশ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারলো না।
এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারে, এটা আমাদের কপালের দোষ বোঝা ছাড়া কি বলব। জাতিসংঘের সমর্থন, আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত করবে হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী পদ্ধতি। এখন কারো বয়ান আর কেউ শুনবে না, ওইটাই ফাইনাল। আর কত সমর্থন চাই? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত। বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। ডক্টর ইউনূস বলেন, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, কমিশন এবং সরকার শুধু সাচিবিক সহযোগিতা দেবে। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা আশা করেন দ্রুত সংস্কারের ঐক্যমত্য তৈরি হবে, অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্ট কমিশনগুলো দিয়েছে তার উপর আলাপ আলোচনা হবে। দলগুলো কমিশনের সাথে কথা বলবে, একটা ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করা হবে। আজকে প্রাথমিক আলোচনার বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে বলে জানান মির্জা ফখরুল। সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর আগারগাঁও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। রিজভী বলেন, গত 16 বছরে দেশে কোনো নির্বাচন হয়নি, একজন ব্যক্তি কিভাবে পুরো নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দেন, ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে তা অন্তর্ভুক্ত হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে দিনের ভোট রাতে হয়েছে, ভোটারদের মাইকিং করে কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারও নষ্ট করেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন, নির্বাচন প্রলম্বিত হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। সেই প্রশ্নটা যাতে দেখা না দেয়, এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। তো সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি। রবিবার থেকে শুরু হবে জেলা প্রশাসক সম্মেলন। 24-এর গণঅভ্যুত্থান ধারণ করে জনপ্রশাসন পরিচালনার বিষয়টি এবার গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তিনি জানান, আলোচনায় আইন শৃঙ্খলা ও নির্বাচনকালীন ভূমিকা অগ্রাধিকার পাবে। 2024 সালের ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের 46% বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো রবিবার শুরু হচ্ছে জেলা প্রশাসকদের সম্মেলন। এবারের সম্মেলনে সরকারের অগ্রাধিকার ও আলোচনার বিষয় জানাতে শনিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রিপরিষদ সচিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণমুখী প্রশাসন তৈরি ও নতুন বাংলাদেশের বিষয়ে গুরুত্ব দেবে সরকার। ডিসিদের বেশিরভাগ প্রস্তাব জনসম্পৃক্ত বলেও জানান তিনি। সরকারের নীতি পদ্ধতি, অগ্রাধিকার এবং সরকার কি চান, কিভাবে তাদের অঙ্গীকার জনগণের প্রতি অথবা সংবিধানের প্রতি তাদের যে অঙ্গীকার পূরণের জন্য তারা স্থানীয় প্রশাসনের কী ধরনের সহায়তা চান সেই বিষয়ে কথা বলা হয়। নির্বাচন করতে হবে বলে সকল পক্ষ থেকে একটা চাপ আছে, আমাদের সরকারের পক্ষ থেকে সেই প্রণোদনা আছে। আমরা চাই নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর সরকার তৈরি হোক। তো সেটা যদি হয় এবং সেটার জন্য যেহেতু চাপ আছে বা সকলেরই একটা প্রত্যাশা আছে, তাহলে নির্বাচন কমিশন তো চাইতেই পারে যে কী ধরনের রোল তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আশা করে।
বিশেষ করে আমরা গত কয়েক বছরের বা কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ভূমিকা নিয়ে আমরা বিতর্ক হতে দেখেছি। সেই বিতর্ক যেন আর না থাকে সেটা নিশ্চয়ই তারা কোনো নির্দেশনা বা গাইডেন্স দেবে না আশা করি। পতিত আওয়ামী লীগ সরকার 2024 সালের ডিসি সম্মেলনে 381টি সিদ্ধান্ত নিয়েছিল জানিয়ে মন্ত্রী পরিষদ সচিব বলেন, এর মধ্যে 204টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক মহাসড়ক বিভাগের কতগুলি, পানি সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, এখানে অনেকগুলি আছে কোনো কোনো বিশেষ ব্যক্তির নাম দিয়ে কিছু কিছু স্থাপনা বা ধরেন কোনো কাঠামো তৈরি করতে হবে, এই ধরনের কিছু সিদ্ধান্ত ছিল। তারপরে ছিল যেমন সমাজসেবা অধিদপ্তরে এক গ্রামীণ আর্থসামাজিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, সেখানে একজন বিশেষ ব্যক্তির নাম দিয়ে সেটা যেন করা হয়, এই ধরনের সিদ্ধান্ত ছিল। তো সেইগুলি আসলে আমাদের আসেনি। এটা শুধুমাত্র ওই নামের কারণে নাও হতে পারে, আর্থিক কৃচ্ছ সাধনেরও প্রশ্ন আছে এখন, সেই জন্য আমরা কিছু কিছু অ্যাম্বিশাস প্রকল্প কেটে যেতে দেখছি এখন। এই সময় জেলা প্রশাসকদের হিটলিস্ট করার বিষয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এছাড়া এবারের সম্মেলনে জেলা প্রশাসকদের দেওয়া 1245টি প্রস্তাবের মধ্যে 354টি কার্যপত্রে যুক্ত করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে বিদেশ নীতির বিষয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এদিকে ভারতে থেকে হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের বাধা বলে মন্তব্য রাজনৈতিক নেতাদের। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য ভূরাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে শনিবার সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ BIPS। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রয়োজন জাতীয় সংহতি, গণতন্ত্র, মুক্ত এবং ইনক্লুসিভ অর্থনীতি। সবচেয়ে যেটা প্রধান এবং প্রথম কাজ সেটা হচ্ছে জাতীয় সংহতি তৈরি করা। আমরা জাতীয় কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্যে আসতে হবে। আমার ঘর যদি শক্তিশালী না থাকে তাহলে বাইরের লোক এখানে এসে হাত দিতে চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক প্রবণতা এবং এই রাষ্ট্রগুলি কাজটা করে। তো কাজে আমাকে যদি শক্তিশালী সম্মানজনকভাবে থাকতে হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ সংহতিটা খুবই জরুরি। ভারত, চীন এবং আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান আলোচকদের। অ্যাটলিস্ট ইন্ডিয়ান লেভেলেও চিন্তা করেন, তারা বাংলাদেশের সাথে বা বিশ্বের অন্য দেশের সাথে যখন এই নেগোসিয়েশনে যায়, তারা তাদের স্বার্থটা দেখে। কেন? শেখ হাসিনা তো যত ইনসার্জেন্ট ছিল তাদেরকে ইয়েতে পাঠিয়ে দিয়েছে না, ইন্ডিয়ায়, বাংলাদেশ থেকে বের করে দিয়েছে না, ইন্ডিয়া এনশিওর করেছে তাদের ইন্টারেস্ট, এবং তাকে বাংলাদেশের ডেমোক্রেসি থেকে শুরু করে সব ধ্বংস করার জন্য লাইসেন্স দিয়ে দিয়েছে। হাসিনার ভারতে থাকা এবং সেখানে থেকে উস্কানিমূলক বক্তব্য দেয়া বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্কের অন্তরায়। তাই দিল্লিকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কি হবে। মন্তব্য শামা ওবায়েদের। ভারত, চায়না বা আরও যারা যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আমাদের সবার সাথে সুসম্পর্ক আমাদের থাকতে হবে। হাসিনার ভারতে থাকাটা এবং হাসিনার কিছু লোকজনের এখন ভারতে থাকাটা এবং ভারতে বসে বসে বাংলাদেশের উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। বৈশ্বিক ভূকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলায় সমরনীতি এবং কূটনীতির সমন্বয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিচার বহির্ভূত হত্যা ও গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের দায়ে বছরের পর বছর আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও ফের বের হয়ে আসছে বাহিনীটির অপকর্মের ফিরিস্তি, দাবি উঠছে বিলুপ্তির। তবে বিশেষজ্ঞরা বলছেন, র্যাব বিলুপ্ত নয়, বরং একে সংস্কার করে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটি বাহিনী হিসেবে পুনর্গঠন করতে পারলে বদলাবে বাহিনীটির ভাবমূর্তি। ফজলে রাব্বির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাল 2018, বাসা থেকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামুল হককে। আলোচিত সেই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এর আগে 2014 সালে নারায়ণগঞ্জে 7 খুন ও 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমনের ঘটনা জন্ম দেয় নানা প্রশ্নের।
সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির জোর দাবি ওঠে নানান মহলে। এমনকি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনেও র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। একটি বাহিনী বিতর্কিত কিংবা সমালোচিত হওয়ার দায় শুধু সেই বাহিনীর একক নয়, বরং সরকার কিভাবে বাহিনীটিকে পরিচালিত করছে তার উপর নির্ভর করে মনে করেন বিশেষজ্ঞরা। যে সমস্ত কর্মকাণ্ড, তার ভিতরে গুম খুন, ওই আপনার আয়নাঘরের মতন ঘটনা, তারপরে আরও খারাপ জিনিসগুলো আছে যেগুলো মানুষ র্যাবের নাম শুনলে ভয় পায়, সেই পর্যায়ে পর্যন্ত চলে গেছে। অনেক সময় দেখা গেছে যে ছোট বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য মানে র্যাবের কথা বলা হয়, এরকম অবস্থা। তো এই যে একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে সৃষ্টির পরের ঘটনাগুলো। সৃষ্টি তো উদ্দেশ্যটা ভালো নেই হয়, কিন্তু সৃষ্টির পরের যখন উদ্দেশ্য নিয়ে ঘটনাগুলো ঘটে সেটার জন্য দায় কিন্তু শুধু র্যাবকে বলবো না, সরকার দায়ী। সরকারের রাষ্ট্র কাঠামোগুলো যারা আছে, যারা এদেরকে ব্যবহার করে থাকে, তারা রাজনৈতিকভাবে কখনো নিজেরা স্বচ্ছ না, নিজেরা দুর্নীতিবাজ থাকে এবং তারা তখন এই র্যাব বলেন, পুলিশ বলেন, সকল বাহিনীকে নষ্ট করে ফেলে। বাহিনীটির ভাবমূর্তি উদ্ধারে নজরদারি, সঠিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। তাদের প্রশিক্ষণ এবং তাদের কার্যক্রম সুপারভাইজ করার জন্য যথেষ্ট মানে যেটাকে বললাম যে তার উপরে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। মানে আপনি জাস্ট একটা বাহিনীকে ছেড়ে দিতে পারেন না, কারণ যার যত ক্ষমতা তার কিন্তু আবার ক্ষমতাকে অপব্যবহারের সুযোগ তার তত বেশি থাকে। সুতরাং সেই বাহিনীটার উপরে নজরদারিও আপনার রাখতে হবে। র্যাবের ব্যাপারে বাস্তবতার আলোকেই নেওয়া হবে সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, এটা তারা একটা ভালো কাজ করছে। র্যাবের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জঙ্গি দমনে বাহিনীটির গুরুত্ব বিবেচনায় রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান চলছে। দুদিন ধরে সার্বক্ষণিক ইবাদত বন্দেগীতে মগ্ন মুসল্লিরা। রবিবার আখিরি মোনাজাতে শেষ হবে এবছরের ইজতেমা। নিরাপত্তা বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান। রবিবার আখেরি মোনাজাতে শরীক হবেন মুসল্লিরা। মোনাজাত পরিচালনা করবেন নিজামুদ্দিন মার্কাজের শীর্ষ মুরব্বী সাদ কান্দলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমার প্রথম দিন পবিত্র শবে বরাত হওয়ায় ময়দানের মুসল্লিরা সারা রাত ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। শনিবার বাদ ফজর দ্বিতীয় দিনের বয়ান শুরু করেন ভারতের হযরত মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। আল্লাহ পাকের তৌহিদের কালেমা বুলন্দ করার জন্য সারা দুনিয়ার মানুষ হেদায়েত পেয়ে যাবে, এই জন্য আমাদের একত্রিত হওয়া। আমাদের দেশ এবং সারা বিশ্বে শান্তি ছড়িয়ে পড়ুক এবং হচ্ছে মানে কোনো ধরনের হিংসা এবং বৈষম্য ছাড়া যাতে আমরা সুন্দরভাবে সব ইজতেমা করতে পারি। এত বাধা বিঘ্নের পরেও আল্লাহ তাআলা আমাদের ইজতেমাকে কবুল করছেন। আমরা চাইতেছি মানে পুরো দুনিয়ার মধ্যে মানে অন্ধকারকে মানে আলোকিত করতে, আর যারা নাকি আলোকিত মানে অন্ধকার তাদের আল্লাহ হেদায়েত করে। मैं नेपाल से आया हूँ, मैं यहाँ हाजी दानिश में स्टडी कर रहा हूँ। ये फर्स्ट टाइम विश्व इज्तिमा अटेंड कर रहा हूँ। बहुत खुशी लग रही है और बहुत अच्छा वार्म हॉस्पिटलिटी है बांग्लादेश के साथियों का। বিভাজন ও ভেদাভেদ ভুলে সকল মুসলিম ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে চান ইজতেমার মুরব্বীরা। কিভাবে আমরা ভ্রাতৃত্ব বন্ধনের সাথে সবাইকে একসাথে নিয়ে আখলাকের সাথে, ভালো ব্যবহারের সাথে এবং একতার সাথে আগে বাড়তে পারি, এটাই মূল মেসেজ। যাতে করে কোনো রকম মুসলমানের সাথে কোনো রকম ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত না হয়। আখেরি মোনাজাতের পর মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি রাখা হয়েছে। নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে পুলিশ। সবকিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। রাস্তা সচল থাকবে, রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা
ধরে রাখতে পারি, তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকার ইসলামবাগ কমলাবাগে আগুন প্রায় 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেল 3টার পরে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এই আগুন নেভানোর চেষ্টা চালায়। স্থানীয়রা জানিয়েছে আগুন লাগা 2তলা বাড়িটির নিচতলায় প্লাস্টিক রিসাইকেল ফ্যাক্টরি ছিল এবং উপরে পুরনো প্লাস্টিক রাখার গোডাউন ছিল। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। গোডাউনের মালামাল উদ্ধারের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে জানা যাবে। আগুনের সূত্রপাত বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস। হঠাৎ করে সব মানুষ এদিকে তাকাতাকি করতেছে, কি আয়া দূর দিয়ে আসে দেখি এদিকে ধুমা উঠতেছে। আমারও প্রায় 6 টনের মতো মাল, এই যে দেখেন এখনো জ্বলতেছে আগুন। আজকে সব বন্ধ, আজকে কোনো কারখানা বন্ধ। কি কারণে লাগছে সেটা ফায়ার কারণ ছিল কিছু বলতে পারতাছি না, কিন্তু শুধু আগুন দেখলাম। এই পর্যন্ত কোনো হতাহতের কোনো চিহ্ন আমরা দেখিও নাই, যেহেতু আমরা সরজমিনে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত। দর্শক, সংবাদ এই পর্যায়ে আমরা একটু বইমেলার পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। যোগাযোগ করার চেষ্টা করছি তার সাথে। মামুন, আজকে বইমেলার চিত্র কেমন দেখছেন? অমর 21 বইমেলার আজকে 15তম দিন। এই বিকেল থেকে, অর্থাৎ গতকাল যে ফাল্গুন ছিল, ফাল্গুনের পরে কিন্তু আজকের যে দিনটি, অর্থাৎ পুরো ফাল্গুনের যে প্রভাব সেটি কিন্তু এখন বইমেলা, অর্থাৎ লোকে লোকারণ্য। এবং আজকে প্রকাশকরা এবং যে স্টলগুলি রয়েছে তারা বলছেন যে আজকে উপস্থিতি আসলে এই 15 দিনের মধ্যে সর্বোচ্চ। তবে একটি বিষয়ে তারা বলছেন যে দর্শনার্থী যে পরিমাণ অমর 21 বইমেলায় প্রবেশ করছেন সেই পরিমাণ কিন্তু আসলে বইয়ের যে কাটতি বা বইয়ের যে বিক্রি সেটি কিন্তু হচ্ছে না। তবে একটি বিষয় বলে রাখি যে প্রকাশক এবং লেখকরা বলেছেন যে পাঠকের যে চাহিদা, পাঠকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আসলে বই বাজারে আসেনি। এটি যেমন এক ধরনের বক্তব্য। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে প্রকাশকরা আসলে যে কাঙ্ক্ষিত যে লেখকের যে বই পাঠকের কাছে পৌঁছানো এবং পাঠকের চাহিদা অনুযায়ী যে বই বাজারে, সেই দুয়ের অর্থাৎ লেখক এবং পাঠকের জায়গাটি, তার সাথে যোগসূত্র জায়গাটি আসলে ঘটেনি। এর কারণে আসলে বিক্রি কিছুটা কম এমনটি বলছেন। এবং কিছু কিছু তরুণ যেই পাঠক, অর্থাৎ বইমেলায় কিন্তু এই দর্শনার্থী এবং পাঠক তারা কিন্তু অধিকাংশই তরুণ প্রজন্ম। তারা দুটি বিষয় বলেছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী একদিকে যেমন বইয়ের সংখ্যা বাজারে কম এবং অন্যদিকে কাঙ্ক্ষিত বা প্রত্যাশা অনুযায়ী বা বইয়ের যে গুণগত মান, অর্থাৎ যদি বলি যে লেখকরা আসলে কাঙ্ক্ষিত সেই বইটি বাজারে আনতে পারেনি, এই কারণে হচ্ছে বইয়ের বিক্রি কিছুটা কম হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এ পর্যন্ত বইমেলায় 1475টি বই, নতুন বই বাজারে এসেছে এবং আজকে বইমেলার 15তম দিন। আজকে 125টি নতুন বই বাজারে এসেছে। এবং বইমেলা কিন্তু গতকাল পয়লা ফাল্গুনের কারণে সন্ধ্যা 7টার মধ্যেই কিন্তু বইমেলাটি বন্ধ হয়ে যায় এবং আজকে কিন্তু রাত 9টা পর্যন্ত, অর্থাৎ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত রয়েছে। এবং মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বইমেলা থেকে সঙ্গে ছিলেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জনের মধ্যে শিশুসহ 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। দগ্ধ 11 জনের মধ্যে 2 জনের শরীরের 90% পড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এক শিশুকে 27 ভাগ পোড়া নিয়ে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। 2 জনের পড়েছে 20 ভাগেরও বেশি। বাকিরা মোটামুটি কম আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংসের পরিকল্পনার অংশ হিসেবেই পিলখানায় 57 জন চৌকস সেনা অফিসারকে হত্যা করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। রাজধানীর বিএফডিসি অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে ওই দিন পিলখানায় বিডিআরের পোশাক পরে এই হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল ছাত্রলীগ ও যুবলীগ।
বিষয়টি খতিয়ে দেখতে বিডিআর হত্যা তদন্তে গঠিত কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, পিলখানার ঘটনায় তৎকালীন সেনা প্রধান অবসরপ্রাপ্ত মঈন ইউ আহমেদের নীরবতা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে গড়িমসি প্রমাণ করে তিনি এই হত্যায় জড়িত। 2009 সালের 25 ফেব্রুয়ারি 1.5 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর অপারেশনকালীন টিম পিলখানার কাছে পৌঁছে গেলেও কার নির্দেশে অপারেশন চালায়নি সেটিও খতিয়ে দেখা দরকার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রশ্ন তোলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগের রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইফেল ডিনারে অংশগ্রহণের কথা থাকলেও কেন যাননি, সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা পার্সোনালি উপস্থিত ছিলেন না, আলটিমেট বেনিফিশিয়ারি কে? সেনাবাহিনী প্রধানকে কে নির্দেশ দানে বিরত ছিলেন, কেন ছিলেন, কেন রাজনৈতিক নেতৃত্ব ওখানে বিডিআরের ওখানে যে হারবারিং করেছে? আমি গতকালকে একটি ইউটিউবে দেখছিলাম, একজন সেনা সদস্যের পরিবার বলছেন তার হাজব্যান্ড আরেকজনের ভাই টেলিফোন করে বলেছেন আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন। আশা করি কমিশন এগুলো বের করে আনবেন। 6 মাস পার হলেও অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষের ভাগ্যের উন্নতি না হলেও কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের আয়োজনে এক সমাবেশে কথা বলেন তিনি। এ সময় জরুরি সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান সাইফুল হক। মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা উল্লেখ করে তিনি বলেন, শত শত ডেভিল এখনও সচিবালয়ে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এ সময় তিনি আরো বলেন, সরকারের বুকের মধ্যে বসে কেউ নতুন দল গঠন করলে তা প্রশ্নবিদ্ধ হবে, দেশের মানুষ মেনে নিবে না। যদি আপনারা বৈষম্য বিলোপ করতে না পারেন, কেবলমাত্র উপরতলায় রাজনৈতিক সংস্কার করে কোনো টেকসই উন্নয়ন করা যাবে না। বাংলাদেশে অর্থনীতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তরা, একটা দুর্বৃত্তদের অর্থনীতি, অথবা বলতে পারেন অর্থনীতি দুর্বৃত্তায়ন। এটাকে যদি বন্ধ করা না যায়, এটাকে যদি আমরা চিরতরে যদি আমরা উচ্ছেদ করতে না পারি, কেবলমাত্র উপরতলায় কিছু সংস্কার করে কিছু চুনকাম করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। যুদ্ধবিরতি চুক্তির আওতায় 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। শনিবার স্থানীয় সময় সকাল 10টার দিকে গাজার খান ইউনিসে নিয়ে ইসরায়েলি জিম্মিদের উপস্থিত করে হামাস। পরে আলেকজান্ডার ট্রোফান্ট সাগুই দেকেলচেন এবং ইয়ানগন হর্ন এই জিম্মিকে হস্তান্তর করা হয়। হামাস দাবি করেছে 3 জিম্মি অক্ষত অবস্থায় আছে। মুক্তি পেতে যাওয়া 369 জন ফিলিস্তিনি বন্দীর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আছে 36 জন, বাকি 333 জনই গাজার বাসিন্দা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকে 5 দফায় 21 ইসরায়েলি জিম্মি এবং 730 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস ও ইসরায়েল। দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। বিকেলে প্রথম অনুশীলন সেরেছে টাইগাররা। মিরপুর স্টেডিয়ামে 5 দিনের অনুশীলন শেষে গত বৃহস্পতিবার দুবাই উড়াল দেয় টিম টাইগার্স। টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য অধিনায়ক শান্তর। এবার টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হওয়ায় খেলা হবে দুবাই ও স্বাগতিক পাকিস্তানে। দুবাই 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে বাংলাদেশের। টিম হোটেলের কাছে আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করে শান্তর দল। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 5 দিনের সুযোগ পাচ্ছে তারা। এই মাঠেই 17 ফেব্রুয়ারি পাকিস্তান শাইন্সের বিপক্ষে খেলবে একটি ওয়ার্ম আপ ম্যাচ। গ্রুপ পর্বে 24 ও 27 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পরের 2 ম্যাচ বাংলাদেশের। শেষ সময় অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফি। 19 ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে 8 দলের টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে ভালো খেললেও শেষটায় খেই হারিয়ে ফেলে টাইগাররা। এবার ফিনিশিং ভালো হবে আশা জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবাইরের। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল টিকিট কাটবে বলে বিশ্বাস করেন তিনি। ওয়ানডে ম্যাচের মাঝের ওভারগুলোয় নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে না টাইগাররা। ব্যাটিং বোলিং 2 বিভাগে নিয়ন্ত্রণ ধরে রাখাটাই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন তালহা জুবাইর।
টিমে অনেক সিনিয়র প্লেয়াররা আছে, মুশফিক আছে, রিয়াদ আছে, ওরা সবসময় এরকম ক্রাঞ্চ মোমেন্টে ওদের থেকে অ্যাডভাইস আসে এবং সালাউদ্দিন ভাই টিমের সঙ্গে আছেন, ফিল সিমন্স আছে। সো আমি এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল, ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরো একটা মেজাজে ছিল। ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। প্রতীক্ষার 4 দিনের ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা উৎসবে মেতে ওঠার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নের মুকুট মাথায় ওঠাবে কে? ক্রিকেট বিশ্বে এটি এখন $বিলিয়ন প্রশ্ন। পারফরমেন্স ও দলীয় শক্তির বিশ্লেষণে কোন কোন দেশ টুর্নামেন্টের হট ফেভারিট, বিশেষজ্ঞরা কি ভাবছেন? 2023 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি র্যাঙ্কিংয়ে সেরা 8 দলের লড়াই। বর্তমান র্যাঙ্কিংয়ে 6 নম্বরে থাকলেও সেরা 8-এ আসতে না পারায় আগেই বাদ পড়েছে শ্রীলঙ্কা। আর র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এবং নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে খেলার সুযোগ আদায় করে নেয় ভারতকে আসরের হট ফেভারিট হিসেবেই দেখা হচ্ছে। ফাস্ট বোলার জসপ্রীত বুমরা না থাকার পরও দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ভারতকেই সবার উপরে রেখেছেন। অধিনায়ক হিসেবে এই টুর্নামেন্টে দুবার চ্যাম্পিয়ন রিকি পন্টিং অস্ট্রেলিয়া ও ভারতই শিরোপার রেসে এগিয়ে রেখেছেন। ইনজুরিতে 5 জন নিয়মিত ক্রিকেটার না থাকা এবং শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হবার পরও বিগ ম্যাচ টেম্পারমেন্ট এবং একাধিক ম্যাচ উইনার থাকায় অস্ট্রেলিয়াকে শীর্ষ 2-এ রেখেছেন পন্টিং। সাবেক ভারতীয় অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রীর দৃষ্টিতে এটি চ্যাম্পিয়নদের আসর, আর সেখানে হোম কন্ডিশনের কারণে পাকিস্তান ও ব্যালেন্স দল হিসেবে ভারতকে এগিয়ে রেখেছেন তারা। লঙ্কান স্পিন উইজার্ড মুত্তিয়া মুরালীধরনও উপমহাদেশের স্পিনিং কন্ডিশনে ভারত এবং পাকিস্তানের সম্ভাবনা বেশি দেখছেন। বুমরা না থাকার পরও ওয়েস্ট ইন্ডিয়ান টর্নেডো ক্রিস গেইল ভারতকে ফেভারিটের তালিকায় শীর্ষে রেখেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি পাবে 19 কোটি 41 লাখ টাকা, আর রানার্স আপ দল পাবে 13.5 কোটি টাকার আর্থিক পুরস্কার। যদিও ওয়ানডে বিশ্বকাপের চেয়ে এই ফরম্যাটের দ্বিতীয় সেরা আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্থিক পুরস্কার অনেক কম। 2023 ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া $4 মিলিয়ন বা 44 কোটি টাকা প্রাইজ মানি পেয়েছিল। রানার্স আপ হয়ে ভারত পেয়েছিল $2 মিলিয়ন বা 22 কোটি টাকা। ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা আয়োজন এবং র্যাঙ্কিংয়ের সেরা 8 দলের লড়াই 2023 ওয়ানডে বিশ্বকাপের তুলনায় অনেক কম প্রাইজ মানি দিচ্ছে আইসিসি। এবার চ্যাম্পিয়ন দল পাবে $2.24 মিলিয়ন, বাংলাদেশি অর্থে প্রায় 19 কোটি 41 লাখ টাকা, আর রানার্স আপ দল পাবে $1.22 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 13 কোটি 57 লাখ টাকা। সেমিফাইনালে পরাজিত 2 দল $5,60,000 করে বা প্রায় 6 কোটি 78 লাখ টাকা পাবে। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল $3,50,000 করে প্রায় 4 কোটি 24 লাখ টাকা আর্থিক পুরস্কার পাবে। আসরের সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল দুটি 1 কোটি 70 লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ ফি বাবদ $1,25,000 বা প্রায় 1.5 কোটি টাকা করে পাবে। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য $34,000 বা প্রায় 41 লাখ টাকা করে পাবে দলগুলো। ফলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের সর্বোচ্চ 32 কোটি টাকা প্রাইজ মানি পাওয়ার সম্ভাবনা থাকবে। বাংলাদেশ যদি টুর্নামেন্টে কোনো ম্যাচ নাও জেতে তাতে 3 কোটি 20 লাখ টাকা প্রাইজ মানি পাবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব সাইকেল র্যালি। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই র্যালিতে 300-এর বেশি সাইক্লিস্ট অংশ নেন। সকালে মানিক মিয়া এভিনিউয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসবের এই সাইকেল র্যালির উদ্বোধন করেন যুব ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম এবং বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহিরুল আলম চৌধুরী স্বপ্ন। র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, আব্দুল গনি রোড হয়ে পল্টনে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে, রাজনৈতিক শক্তিগুলোই করবে কার্যকর সংস্কার বলেছেন ডক্টর ইউনূস। দ্রুত সংস্কারের পর সংসদ নির্বাচন, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে প্রত্যাশার কথা জানালেন মির্জা ফখরুল।
অন্তর্বর্তী সরকার আমলের প্রথম ডিসি সম্মেলন আগামীকাল, দেয়া হবে 24-এর চেতনায় প্রশাসন পরিচালনার গুরুত্বপূর্ণ নির্দেশনা। ভারত থেকে শেখ হাসিনার উস্কানি, ঢাকা দিল্লি সম্পর্কে প্রতিবন্ধকতা, মন্তব্য বিশ্লেষকদের, ঢাকাকে আরো কৌশলী হওয়ার পরামর্শ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে নটায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।